দেখছেন কলকাতা টিভি সেরা 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। বাংলায় 30 আসন পাবে বিজেপি, তাহলে তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। বিদায় নেবে মমতা সরকার। কাঁথির সভা থেকে রাজ্যের শাসক দলকে নিশানা করলেন অমিত শাহ। পুলিশের অপব্যবহার বন্ধ করুন, তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 25 মে ষষ্ঠ দফা ভোটের আগে বাংলায় ফের শাহী প্রচার। ফের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে বাংলার সরকার ফেলে দেবার হুঙ্কার। সার টার্গেট 30 আসন। বাংলায় বিধানসভা ভোট 2026, তাহলে কোন অঙ্কে পড়ে যাবে তৃণমূল সরকার? বাংলায় বিজেপির 30 আসনের সঙ্গে সরকার তৈরির সম্পর্ক কি? অমিত শাহর দাবি ঘিরে জল্পনার সব মহলে। বুধবার কাঁথিতে জনসভা করেন অমিত শাহ। মেদিনীপুরের মাটিতে শাহর মুখে তাই শুভেন্দু। মঙ্গলবারই বিরোধী দলনেতার কোলাঘাটের ভাড়া বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। জানিয়ে মমতা সরকারকে কড়া ভাষায় আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ভোটের আবহে সাধু অসাধু তরজা নিয়ে জোর টক্করে তৃণমূল ও বিজেপি দুই যুদ্ধধান শিবির। বাংলার প্রচারে যাকে হাতিয়ার করতে ছাড়েননি অমিত শাহ। অমিত শাহর সভাতেই বহুদিন পর মঞ্চে দেখা গেল কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারীকে। কলকাতা টিভি। শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি, হিরণের আত্মসহায়কের বাড়ি। মেদিনীপুরে দুই বিজেপি নেতার বাড়িতে একের পর এক পুলিশের তল্লাশি অভিযান। পরিকল্পনা করে ফাঁসানোর চেষ্টা, দাবি শুভেন্দু অধিকারীর। দেবের ইন্ধনে তল্লাশি বলে দাবি করছেন হিরণ। ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের শুভেন্দু এবং হিরণের। কমিশনের নালিশ শুভেন্দুর। 24 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব কমিশনের। শিরোনামে শুভেন্দু হিরণ, পুলিশি হানায় তুলকালাম। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশ হানা দেয়। পুলিশের দাবি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি। এরপরই বিরোধী দলনেতা মমতার পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন, আইনি পদক্ষেপ করার কথা বলেন। অসভ্য, বর্বর, মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি করছে। সিআই চম্পক চৌধুরী, ওসি সৌরভ চিনা, তারা আইপ্যাকের লোকেদের নিয়ে এখানে এসছে। সঙ্গে বস্তার ভিতরে টাকা ছিল না, বন্দুক ছিল না, এক্সপ্লোসিভ কিছু ছিল না, জাল নোট ছিল না, হেরোইন ছিল না, ড্রাগ ছিল। এখানে ঢোকাতো। শুভেন্দুর পর হিরণ। বেশি রাতে ঘাটালের বিজেপি প্রার্থীর আত্মসহায়কের বাড়িতে পুলিশের হানা। খবর পেয়ে তমগ্নদের খড়গপুরের বাড়িতে পৌঁছন হিরণ চট্টোপাধ্যায়। পুলিশের সঙ্গে তর্ক বচসায় জড়িয়ে পড়েন তিনি। হিরণের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ দেব। পুলিশি অভিযান নিয়ে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। একইভাবে মামলা করেন হিরণ চট্টোপাধ্যায়ও। দুজনেরই অভিযোগ কোনো তথ্য ছাড়াই পুলিশ তল্লাশি চালায়। ঘটনায় মামলা দায়ের করার অনুমতি দিলেও দ্রুত শুনানির আর্জি খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এছাড়াও মেদিনীপুরের দুই বিজেপি নেতার বাড়িতেও পুলিশ হানা দেয়। কলকাতা টিভি। চোখ রাখবো পরবর্তী খবরে। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার 3 দিন পর গ্রেপ্তার 5, এখনো অধরা মূল অভিযুক্ত প্রদীপ রায়। লোকসভা ভোটের আবহে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে। সেই ঘটনায় অবশেষে গ্রেপ্তার 5 অভিযুক্ত। গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। এখনো অধরা মূল অভিযুক্ত প্রদীপ রায়। গত 19 মে ভোর 3:30 নাগাদ শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত সেবক রোডের উপর সেবক হাউসে প্রায় 30 জন দুষ্কৃতী ঢুকে রামকৃষ্ণ মিশনের বেশ কয়েকজন আশ্রমিক এবং নিরাপত্তা রক্ষীদের বাইরে বার করে দেয় বলে অভিযোগ। প্রত্যেকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় আশ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রদীপ রায় নামের এক দুষ্কৃতী এই ঘটনার নেপথ্যে বলে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এই জমি রামকৃষ্ণ মিশনের, দাবি পুলিশের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। বঙ্গে এসে পাল্টা মমতাকে নিশানা করেন অমিত শাহ। ভোটে জিততে সাধুদের আক্রমণ বলে তো দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, রামকৃষ্ণ মিশনের মালিকানাধীন সেবক হাউস বাড়ির বাইরে পুলিশ তালা লাগিয়ে দিয়ে জমিটা সিল করে দিয়েছিল। পাশাপাশি আক্রান্ত মহারাজদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছিল। রাজনৈতিক চাপানুতরের মাঝে গ্রেপ্তার 5। তবে ভোট আবহে এই ঘটনার জের কতদূর গড়ায় সেটাই এখন দেখার। রীনা কুমার ও সুজিত দের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যদিকে শিলিগুড়ির সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমি নিয়ে বিতর্ক। রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টায় একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ করছে। আশ্রমিক এবং নিরাপত্তা রক্ষীদের মারধর করে মোবাইল কেড়ে নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী বিবাদের নেপথ্যে থাকা জমিটি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন সুনীল কুমার রায় নামে এক ব্যক্তি।
শিলিগুড়িতে আক্রান্ত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ। বেশ কয়েকজন সন্ন্যাসী এবং নিরাপত্তারক্ষীকে অপহরণ করে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন লাগোয়া এলাকা সহ বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটল কেন? ওই জমির মালিকানা কাদের? রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক সুবীরানন্দ মহারাজের দাবি, তাদের জমি সাধারণ মানুষের সেবায় উৎসর্গিত। তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্কও নেই, এমনকি তারা ভক্তদের কোনো রাজনৈতিক পরামর্শও দেন না। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ির সেবক রোডের 4 মাইলে প্রায় 2 একর জমি সহ বহুতল সেবক হাউস রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন এক ব্যক্তি। পরবর্তীতে সেই জমি নিয়ে মামলা হয়। আদালতের রায়ে সেই সম্পত্তি এখন মিশনের হাতে। শনিবার রাত 3:30 নাগাদ জনা 30 দুষ্কৃতী জোর করে সেখানে ঢুকে তাদের শারীরিক নিগ্রহ করে বাইরে বের করে দেয় বলে অভিযোগ। জমি দখলের জন্যই হামলা চালানো হয়েছে বলে মিশনের অভিযোগ। সেবক রোডের ওই সম্পত্তির তত্ত্বাবধানের দায়িত্বে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। নিরাপত্তা কর্মী ও সন্ন্যাসীদের মারধর করে মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেওয়া হয়, এমনকি প্রত্যেককে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ঘটনায় বিস্মিত প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। মিশনের অভিযোগ দায়েরের ঠিক পরেই প্রদীপ রায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেন ভক্তিনগর থানাতেই। এরপর তৈরি হয় বিতর্ক। রিপোর্ট অনুযায়ী বিবাদের নেপথ্যে থাকা জমিটি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন সুনীল কুমার রায় নামে এক ব্যক্তি। পরে ওই জমি নিয়ে বিবাদ বাঁধে। মালিকানা নিয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। তবে আদালতের রায়ে সম্পত্তি এখন মিশনের মালিকানাধীন। তবে পুলিশ কেন সেই জমি সিল করলো তা নিয়ে উঠছে প্রশ্ন। শিলিগুড়ি থেকে সুজিতদের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ষষ্ঠ দফা ভোটের আগে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে টাকা, এবং যেমনটা জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে টাকা। খামবন্দি টাকা উদ্ধার হয়েছে, প্রায় 9 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ষষ্ঠ দফা ভোটের আগে বিপুল পরিমাণে টাকা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জাতীয় সড়কে খামবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় 9 লক্ষ টাকা। 25শে মে ভোট রয়েছে পূর্ব মেদিনীপুরে, তার আগে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হয়েছে, এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম খামবন্দি টাকা উদ্ধার হয়েছে, প্রায় 9 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভোটের প্রচারের শেষ মুহূর্তে একবারে উদ্ধার হয়েছে জাতীয় সড়ক থেকে খামবন্দি টাকা, প্রায় 9 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। নাকা চেকিং এর সময় উদ্ধার করা হয়েছে টাকা বলে জানা যাচ্ছে। আগামী 25 তারিখ ভোট রয়েছে সেখানে, এবং তার আগে বিপুল পরিমাণে টাকা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সমীরণ। সমীরণ, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? সমীরণ, শোনা যাচ্ছে? হ্যাঁ, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, কিভাবে উদ্ধার হলো টাকা? দেখো, আগে থেকে সূত্র মারফত খবর ছিল পুলিশের কাছে। পুলিশের সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ একটি বাসে তল্লাশি চালায়। হাওড়াগামী এই বাসে তল্লাশি চালিয়ে এক যুবকের কাছ থেকে পুলিশ টাকা ভর্তি একটি ব্যাগ উদ্ধার করে, যেখানে খামবন্দি অবস্থায় 20টি করে 500 টাকার নোট, অর্থাৎ একটি খামে 10,000 টাকা করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই খামের সংখ্যা জানা গেছে 75টি খাম। এই 75টি খামের মধ্যে যে টাকা ছিল তার মধ্যে একটি খামে 5,000, বাকি সব কটি খামে কিন্তু 10,000 টাকা করে রাখা ছিল। এই যে টাকা 7,45,000 টাকা, এই 45,000 টাকা 7,45,000 টাকার কাছাকাছি আরো একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ ওই যুবকের পাশে থাকা বাসের মধ্যে একটি ব্যাগ উদ্ধার করে। কিন্তু ওই ব্যাগের মালিকানা ওই যুবকের নয় বলে যুবক সম্পূর্ণভাবে অস্বীকার করে। ওই ব্যাগ থেকে বিজেপির দলীয় পতাকা, দলীয় ব্যাজ সহ 1,54,000 টাকা উদ্ধার হয়। এই ব্যাগের কিন্তু মালিকানা নিতে অস্বীকার করে ওই যুবক জানায় ওই ব্যাগটা কার তিনি জানেন না, কিন্তু বাকি যে টাকা সে টাকা ড্রাইভার নয় ওই যুবক। জানা গেছে, যুবকের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি কাঁথির বিলাসপুরের বাসিন্দা ওই যুবক কাঁথি থেকে হেরিয়ে যাচ্ছিল, সেই সময় বাসের মধ্যে থেকে এই টাকা উদ্ধার করে। যেটা আমরা জানতে পারছি, ওই যুবক কিন্তু যেমনটা বলছেন যে তিনি ব্যবসা করেন, ব্যবসার সূত্রে উনার ব্যক্তিগত কাজে এই টাকা ব্যবহার করার জন্য তিনি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কলকাতা টিভিকে দেওয়া তার একটা সাক্ষাৎকার, যেখানে আমরা জানতে চাওয়াতে তিনি বলেন যে এই টাকা আমার নিজের, তারপরে বলেন এই টাকা আমার বন্ধুর,
তারপরে কিন্তু বলেন যে ওই বন্ধুরা আমি নাম জানি না, এবং তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে বিরক্তি বোধ করেন। কিন্তু এই খামবন্দি টাকা কিভাবে এই ইলেকশনের সময় নিয়ে যাওয়া হচ্ছিল, এটা ভোটের কাজে ব্যবহার হচ্ছিল কিনা বা কোনো রাজনৈতিক দলের ভোটের প্রচারে ব্যবহার হচ্ছিল কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। দুইটা ধন্যবাদ জানাবো সমীরণ। এবারে বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে নজর রাখবো, যেখানে সুজাতা এবং সৌমিত্রর হাড্ডাহাড্ডি লড়াই। বাঁকুড়ার মাটিতে চর্চিত দুই রাজনৈতিক ব্যক্তিত্ব। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের প্রচারে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসনটি উপহার দেওয়া একমাত্র কর্তব্য বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বিষ্ণুপুরে তিনি লিডার দাবি করে মমতাকে বিতলেন সৌমিত্র। বৃষ্টি নামলেও ভোট যুদ্ধে তেতে আছে বাঁকুড়ার লাল মাটি। 19-এ বাঁকুড়ার দুটি লোকসভা আসনেই জেতে বিজেপি। সোমবার বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে ওন্দায় সভা করেন মমতা। ওন্দা থেকে ভোট চান। ওন্দা লিড দিলে বিষ্ণুপুর তৃণমূলের পকেটে আসতে পারে, আশাবাদী মমতা। 2024-এ বিষ্ণুপুর লোকসভা আসনটি তৃণমূলের জন্য কঠিন। 21-এ ওই লোকসভার 7টি বিধানসভার মধ্যে 5টিতেই জিতেছিল বিজেপি। পরে অবশ্য কুতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার এবং বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ যোগ দেন তৃণমূলে। তৃণমূল জিতেছিল বরজোড়া এবং পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। সেই হিসেবে বিষ্ণুপুর লোকসভার সংখ্যাগরিষ্ঠ বিধানসভা 2021 সালেও বিজেপির দখলে ছিল। এবার সেই আসনে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে প্রচারে সোনামুখী ব্লকের ধানশিমলাতে একটি জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনামুখীর মাটি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উড়ে যেতেই সোনামুখীর মাটিকে নতমস্তকে প্রণাম করেন সুজাতা মণ্ডল। মমতার আশা কতুলপুর, বিষ্ণুপুর, বরজোড়া, খণ্ডঘোষে লিড পাবে তৃণমূল। এবার ওন্দায় যদি তৃণমূল এগিয়ে থাকতে পারে তাহলে বিষ্ণুপুর আসনটি বিজেপির হাত থেকে কেড়ে নেওয়া অসম্ভব নয়। তবে এসব সমীকরণ ফুৎকারে ওড়াচ্ছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। বিষ্ণুপুরে তিনিই লিডার দাবি করে মমতাকে বিঁধলেন সৌমিত্র। ভোট ময়দানে প্রাক্তন দম্পতির লড়াইয়ে দিল্লিতে কে যাচ্ছেন তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। বাঁকুড়া থেকে স্বরূপ গাঙ্গুলি ও মফিজুল হোদার রিপোর্ট, কলকাতা টিভি। অন্যদিকে নো ভোট টু সুভাষ বার্তা নিয়ে ভোট প্রচারে বাঁকুড়ার নির্দল প্রার্থী তথা প্রাক্তন বিজেপি নেতা জীবন চক্রবর্তী। ভোটে নির্দল প্রার্থী জীবন চক্রবর্তীকে কোনো ফ্যাক্টর মানতে নারাজ সুভাষ সরকার। অন্যদিকে প্রাক্তন এবং বর্তমান বিজেপি দ্বন্দ্বে তৃণমূল লাভবান হবে বলে দাবি বাঁকুড়া তৃণমূল শিবির। নো ভোট টু সুভাষ সরকার। বাঁকুড়া লোকসভার মুখোশধারী বিজেপি প্রার্থীকে একটাও ভোট নয়। আসল বিজেপি নেতা তিনি। মানুষের দরজায় গিয়ে ভোট প্রচারে এমনই বার্তা দিচ্ছেন নির্দল প্রার্থী তথা প্রাক্তন বিজেপি নেতা জীবন চক্রবর্তী। একদা জেলার বিজেপি নেতা জীবন চক্রবর্তীর দাবি, এই ভোটে তার উদ্দেশ্যে অসুর সুভাষ সরকারকে বধ করা। সুভাষকে হঠাৎ জেলার বিজেপি নেতারা তার সঙ্গে রয়েছেন বলে দাবি প্রাক্তন বিজেপি নেতা জীবন চক্রবর্তীর। আদি এবং আসল বিজেপির জয় নিশ্চিত নির্দলে দাঁড়ানো জীবন চক্রবর্তীর। আদি বিজেপি নেতার নির্দল হয়ে ভোটের ময়দানে লড়াইকে গুরুত্ব দিতে নারাজ বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। বিজেপির আদি নব্যের এই লড়াইয়ে সুবিধা পাবে তৃণমূল, দাবি বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। বাঁকুড়া লোকসভায় 13 জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে সুভাষের বিরুদ্ধে সরাসরি ইট প্রতীকে ভোটে দাঁড়িয়েছেন জীবন চক্রবর্তী। আদি নব্য বিজেপির দ্বন্দ্বে প্রাক্তন বিজেপি নেতার সঙ্গে সুভাষের বিরুদ্ধে গেছেন বিজেপির একাংশের নেতা কর্মীরাও। মুখোশধারী বিজেপি প্রার্থী সুভাষ নন, ভোট শেষে জয়ের হাসি তিনিই হাসবেন বলে আশাবাদী নির্দল প্রার্থী জীবন চক্রবর্তী। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। বাংলা সংস্কৃতির ধারক তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাঙালির গর্বের অন্ত নেই, অথচ প্রশাসনের চোখের সামনে রাজ্যের প্রশাসনিক ভবনের ঠিক উল্টো দিকে রবীন্দ্রনাথের কালি মাখা ছবি ঝুলছে দীর্ঘদিন। হেলদোল নেই কারো। গোটা বৈশাখ মাস জুড়ে রবীন্দ্র জ্বরে কাবু থাকায় বাঙালির রেওয়াজ। সদ্যই 25শে বৈশাখ গেছে, রবীন্দ্র জ্বরে এখনো ভুগছে বাংলা। তারই মাঝেই তাল কাটলো। হাওড়ায় নবান্নের সামনে ঝুলছে রবীন্দ্রনাথের কালি মাখা ছবি। বেসরকারি এক সংস্থার উদ্যোগে 8ই মে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেরই বিজ্ঞাপন রয়েছে মন্দিরতলা বাস স্ট্যান্ডের ওই ব্যানারে। এত পর্যন্ত ঠিকই ছিল, তবে কেউ বা কারা ব্যানারে রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখিয়েছে বলে অভিযোগ। ব্যানার দেখে লজ্জা পাচ্ছেন পথ চলতি মানুষ। ক্যামেরার সামনে খারাপ লাগা প্রকাশ্য করেছেন তারা। তবে হেলদোল নেই প্রশাসনের। খুবই একটা লজ্জাজনক ব্যাপার, এরকম করাটা উচিত নয়। যতই উনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার লেখা এত কিছু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, এটা খুবই লজ্জাজনক ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি কি রবি ঠাকুরের মুখের ওপর কালি, এটা দীর্ঘদিন আমরা দেখেছি
এই নাম্বারটায় আমরা বারবার ফোন করেছি, কিন্তু কেউ ফোন ধরেনি। কিন্তু প্রশ্ন একটাই, এই রাস্তা দিয়ে এত মানুষ যাচ্ছে এবং এত গণ্যমান্য ব্যক্তিরা যাচ্ছেন, তাদের কারোর কি চোখে পড়ছে না? চারদিকে ভোটের ব্যস্ততা, ভোট উপলক্ষে রাস্তায় মন্ত্রী সন্ত্রীদের যাতায়াত বেড়েছে। রাজ্যের প্রশাসনিক প্রধান কার্যালয়ের ঠিক সামনে কিভাবে দিনের পর দিন এভাবে কালীমাখা রবীন্দ্রনাথের ব্যানার ঝুলতে পারে, সেই প্রশ্নই তুলছেন আম জনতা। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।